একটি অপতথ্য বা তথ্যের বিকৃতি পুরো দেশকে অস্থির করে ফেলতে পারে, বিভেদ তৈরি করতে পারে মানুষে মানুষে। তাই প্রতিটি অপতথ্যের বিপরীতে প্রয়োজন সঠিক তথ্য তুলে ধরা। আর সেই কাজটিই করতে এসেছি। আপনাদের সাথে আছি আমি রুবাইয়া তদিতি। আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক নিয়ে একাত্তরের নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। আজ আমাদের সাথে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল ও ফ্যাক্ট ওয়াচের ফ্যাক্ট চেকার রেদওয়ানুল ইসলাম থাকছেন অতিথি হয়ে। তাদের সাথে আলোচনায় যাব, তবে তার আগে দেখে নেব একটি প্রতিবেদন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বাড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানের দৃশ্য দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। ফ্যাক্ট চেক করে দেখা গেল পুরোটা ছিল গুজব। অপরদিকে গৃহবন্দী থাকায় কুচকাওয়াজ অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান উপস্থিত ছিলেন না, এমন শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট ছড়িয়ে দেওয়া হয়েছে। জানা গেল এটাও ছিল গুজব। দর্শক, চলুন কয়েকটি ফ্যাক্ট চেক দেখে নেই। বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বাড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানের দৃশ্য দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় এটি ছিল মিথ্যা তথ্য, বরং প্রচারিত ভিডিওটির সাথে আলোচিত দাবির কোনো সম্পর্ক নেই। কোনরূপ তথ্য প্রমাণ ছাড়াই ভিন্ন ঘটনার পুরনো কিছু ভিডিও যুক্ত করে আলোচিত দাবিতে উল্লেখ্য পোস্টটি প্রচার করা হয়েছে। অপরদিকে 15 অক্টোবর বাংলাদেশ সেনাবাহিনীর ইস্ট বেঙ্গল রেজিমেন্টের রিক্রুট ব্যাচ 2025-এর কুচকাওয়াজ অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান গৃহবন্দী থাকায় উপস্থিত ছিলেন না, এমন শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট ছড়িয়ে দেওয়া হয়েছে। পরে রিউমার স্ক্যানার টিম জানায় এই কুচকাওয়াজে সাধারণত সেনাপ্রধান উপস্থিত থাকেন না এবং তিনি গৃহবন্দী এমন দাবিটিও সঠিক নয়। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী তিনি 16 অক্টোবর ঠাকুরগাঁও বিমানবন্দর পরিদর্শনে গিয়েছিলেন। এদিকে গত 17 অক্টোবর জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে জুলাই জাতীয় সনদ অনুষ্ঠানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে 2 জন নিহত হয়েছেন এমন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। পরে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় এটি অপতথ্য। প্রকৃতপক্ষে উক্ত সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন আহত হলেও কোনো নিহতের ঘটনা ঘটেনি। এখানেই শেষ নয়, কুকুরের দাম আছে কিন্তু ডিভোর্সি নারীর দাম নাই, তাই স্বামীকে ডিভোর্স দেওয়ার আগে 10 বার ভেবে নিবেন বোন শীর্ষক শিরোনামে টকশো সঞ্চালক ও সাংবাদিক খালেদ মহিউদ্দিনের ছবি সংযুক্ত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। অনুসন্ধানে জানা যায় এটি মিথ্যে পোস্ট। মূলত খালেদ মহিউদ্দিনকে জড়িয়ে ভুয়া এই মন্তব্য প্রচার করা হয়েছে। দর্শক, আজকের অপতথ্যগুলোর ধরন বিশ্লেষণ করে দেখা গেল সর্বোচ্চ নিখুঁতভাবে ব্যবহার হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি। ফেসবুকের পাশাপাশি একাধিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে, মিথ্যা তথ্যগুলো আবার বুস্ট করা হচ্ছে এবং রিপোস্ট করা হচ্ছে, আগের কোনো ভিডিওকে সাম্প্রতিক বলে প্রচার করা হচ্ছে। রুবাইয়া তদিতি, একাত্তর। দর্শক, আগে যেমনটি জানিয়েছি, আজ আমাদের সাথে আছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল ও ফ্যাক্ট ওয়াচের ফ্যাক্ট চেকার রেদওয়ানুল ইসলাম। তাদের সাথে আলাপে যাব। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি একাত্তরে। আমি শুরুতেই মাইনুল হাসান সোহেলের কাছে আসতে চাই। যত সময় গড়াচ্ছে, আমরা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি বা নির্বাচনের জন্য নির্ধারিত সময়টার দিকে এগিয়ে যাচ্ছি, গুজবের প্যাটার্নে কিছুটা পরিবর্তন দেখেন কিনা? মানে আমরা এই অনুষ্ঠানটির জন্যই যখন গুজবগুলো স্টাডি করতাম, তখন একটা খুব কমন প্যাটার্ন ছিল যে বিদেশি বিভিন্ন ভিডিওকে একটু ঝাপসা, একটু দূর থেকে করা ভিডিও, সেগুলোকে বাংলাদেশের বলে সাম্প্রতিক বলে চালিয়ে দেওয়া হচ্ছে। এখন সেখানে একটু পরিবর্তন এসেছে, সবকিছুই ঘুরে ফিরে রাজনৈতিক কিংবা প্রশাসনের সাথে সম্পর্কিত হয়ে উঠছে বলে কি মনে করেন? ধন্যবাদ ভাইয়া। আমি আসলে বলতে চাই, একাত্তর টিভি সময় দিকে প্রতিদিনই এই আয়োজনটি করে থাকে, এর জন্য কৃতজ্ঞতা। এটা দেশের জন্যই করে থাকে, আমি মনে করি যে একাত্তর টিভি। আমি যেটা বলতে চাচ্ছি যে আসলে যেটা জানতে চেয়েছেন যে আগামী দিনে আমাদের সামনে নির্বাচন, এতদিন যেটা ছিল আপনি হয়তো দেখেছেন যে আগের
বেশিরভাগই ছিল রাজনৈতিক, সেটা পিআর নিয়ে, অন্যান্য ইস্যু নিয়ে বা অন্যান্য নেতাদের বিষয়ে। তো এখন আগামী দিনে যাতে নির্বাচনটি না হয় বা দেশের যে বর্তমান রাজনৈতিক অস্থিরতা সেটাকে আরো উস্কে দেওয়ার জন্য এবং নির্বাচনকে বানচাল করার জন্য হয়তো একটা গ্রুপ এটা লেগে আছে। যে কারণে আসলে ম্যাক্সিমাম এখন দেখবেন যে ম্যাক্সিমাম ইস্যুগুলো মানে ভুয়া তথ্য বা ভুল তথ্য উপস্থাপন করে যে গুজব ছড়ানো হচ্ছে এটা অধিকাংশই রাজনৈতিক। এবং আপনি দেখেন যে 2 দিন আগে এয়ারপোর্টে যে আগুন, এটা বলা হচ্ছে যে আগে থেকেই জানা। তো এরকম অনেক কিছুই মানে আসতেছে যেটা একটা দুর্ঘটনা আসলে আগে থেকে জানার সুযোগ নেই। কিন্তু বিভিন্নভাবে উপস্থাপন করা হয় যাতে এটা পরিকল্পিত। হয়তো পরিকল্পিত কিন্তু সেটা কিন্তু আমরা জানি না। তো আমি মনে করি যে আ আমাদের যে প্রযুক্তির উৎকর্ষতা বা এআই এর মাধ্যমে আমরা যে সুফল ভোগ করতেছি এর অ্যাকচুয়ালি কুফলও আছে বা আমরা এর অপব্যবহারটাও পাচ্ছি। তো এক্ষেত্রে আমাদের সর্বোপরি সচেতন হওয়াটা হচ্ছে জরুরি। কারণ আগামী দিনে নির্বাচন যেহেতু আগামী ফেব্রুয়ারিতেই হবে, ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে আমাদের সরকারের পক্ষ থেকে। তো এখন একটি চক্র এক্ষেত্রে সবসময়ই লেগে থাকবে এটাই স্বাভাবিক। সেটা দেশীয় চক্র আবার বিদেশি চক্রও আছে। আপনি জানেন যে বিদেশি ষড়যন্ত্রটা আমরা এখন বেশি আ দেখতে পাচ্ছি। কারণ এর আগে কিন্তু গত আগস্টের পর থেকে দেখবেন যে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানগুলো রিমোট স্ক্যানার বা অন্যান্য যারা এই ফ্যাক্ট চেকিং করে সেখানে দেখবেন যে অধিকাংশই রাজনৈতিক এবং দেশের বাইরে থেকে করা হচ্ছে এবং বেশিরভাগই আমাদের পার্শ্ববর্তী দেশ আমাদের বন্ধুরাষ্ট্র বলি বা আমরা যেভাবে দেখি ইন্ডিয়া থেকে করা হচ্ছে, লন্ডন থেকে করা, এটা অনেক দেশেই করা হচ্ছে, এটা বাইরে থেকেই করা হচ্ছে। তো আমরা এক্ষেত্রে আমি মনে করি যে আগামী দিনে আমাদের আরো বেশি সচেতন হতে হবে এই মেইনস্ট্রিম মিডিয়াতে এই নিউজগুলো যাতে কোনোভাবে না আসে। ফেসবুক বা অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটা করা হচ্ছে এটা আসলে অথেন্টিক কিনা এটা যাচাই করে তারপর আমাদের মেইনস্ট্রিমে এই নিউজগুলো প্রকাশ করা উচিত। জি, আমি এবারে রিদওয়ানুল ইসলামের কাছে আসতে চাই এবং প্যাটার্ন নিয়েই প্রশ্নটি আপনার কাছেও রাখতে চাই। বেশ লম্বা সময় ধরে আপনারা যারা ফ্যাক্ট চেকিং এর কাজটি করছেন, আপনারা কি নির্বাচনের সময় ঘোষণার পরে কিংবা নির্বাচনের দিকে দেশ যত এগিয়ে যাচ্ছে, সাধারণ মানুষের আগ্রহের জায়গাটা যত বাড়ছে, আপনারা কি কোনো ধরনের পরিবর্তন দেখেন গুজবের প্যাটার্নের দিকটা যদি বিবেচনা করি? আচ্ছা, এখানে প্যাটার্ন নিয়ে যেহেতু আমরা আলোচনা করি, মানে গুজবের ব্যাপারটা হয় কি অনেক সময় এটা হচ্ছে যেহেতু গুজবের আপনার উৎপত্তির জায়গাটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। তো এখানে অনেক বিষয় আসলে কাজ করে। যেমন ধরেন এখন গত যে শনিবারে যে শাহজালাল বিমানবন্দরে আগুনের ঘটনা ঘটলো, এরপরে যে গতকাল এবং আজকে আমরা যেই প্যাটার্নটা এখন যে প্যাটার্নটা দেখতেছি এটা হচ্ছে আগুন নিয়ে নানান গুজব। বিভিন্ন ধরনের এই একটা ইনসিডেন্টকে ঘিরে বিভিন্ন ধরনের আগুনের ভিডিও, পুরনো ভিডিও ছড়ানো হচ্ছে যেগুলো আসলে আগুনের ঘটে নাই, কিন্তু পুরনো ভিডিও দিয়ে এখন বলা হচ্ছে আগুন ঘটছে, আগুন অমুক জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে, বা যে সদরঘাটে লঞ্চে আগুনের ঘটনা ঘটছে, ঢাকায় ট্রেনে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। মানে এই ধরনের একটা ইনসিডেন্ট ধরে ধরে প্যাটার্ন গুলো আসে। আবার ধরেন শনিবারেই নোয়াখালীতে একটা মসজিদে দুটি রাজনৈতিক দলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এরপরে দেখা গেল ওই ঘটনাকে ঘিরে বিভিন্ন দেশের মসজিদে বা নারায়ণগঞ্জ বাংলাদেশে পুরনো বিভিন্ন মসজিদে কোনো দুর্ঘটনার ছবি ভিডিওকে আবার বাংলাদেশে বলে বা এই সময়কার বলে চালিয়ে দেওয়া হচ্ছে। মানে প্যাটার্নটা আসলে কোনো একটা ইভেন্ট ধরে ধরে আগাচ্ছে। এবং যেই রাজনৈতিক যে বিষয়টা বা নির্বাচনের যে বিষয়টা ওটা তো আছেই। আমরা কিছুদিন আগেও দেখতাম যে গুজবগুলো হতো আপনার সাম্প্রদায়িক বা কমিউনাল বিষয় ধরে, কিন্তু এখন যেহেতু নির্বাচনের দিকে আগাচ্ছে এখন আমরা দেখতেছি হচ্ছে এখন যে গুজবগুলো আসতেছে ম্যাক্সিমামে হচ্ছে পলিটিক্যাল মিস ইনফরমেশন। সেই ক্ষেত্রে তাহলে আমরা যখন সাধারণ মানুষকে যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন, হয়তো ওভাবে একদম বুঝে করছেন তা না, তাদেরকে তাহলে সতর্ক করার তো একটা ভালো উপায় আছে যে একটা ইভেন্ট যখন সামনে আসছে তখন সেই রিলেটেড অসংখ্য খবর সবকিছুকে আসলে খবর ভাবার কিছু নেই, মূল তথ্য ভাবার কিছু নেই। তার মানে ইভেন্ট ধরে এগোনোর জায়গাটা কিন্তু একটা ভালো বিষয় হতে পারে সচেতনতা সৃষ্টির ক্ষেত্রে। হ্যাঁ, সেটাই। এখন ধরেন কোন একটা ইভেন্ট ঘটলেই কারণ আমরা মাইলস্টোন ট্র্যাজেডির সময়টা তো এরকম দেখেছি কিন্তু। জি জি,
আমরা এই ক্ষেত্রে যেটা করতে পারি বা আমাদের মিডিয়া বা হচ্ছে যারাই হচ্ছে সচেতন মানুষজন আছেন, যে কাজগুলো করা যেতে পারে, যে কোনো একটা ইভেন্ট ঘটলে বা কোনো একটা ইনসিডেন্ট হলে আগে থেকে একটু পূর্বাভাস দিয়ে দেওয়া, যে হচ্ছে এরকম একটা ইনসিডেন্ট ঘটছে, আপনারা একটু সতর্ক থাকবেন, নানান ধরনের গুজব আসবে। এক্ষেত্রে মিডিয়াগুলো এগিয়ে আসতে পারে, যেমন আপনারা নিয়মিত একটি প্রোগ্রাম করছেন, মানে এই ধরনের এই ইভেন্টগুলো ঘিরে কি ধরনের গুজব আসতেছে বা গুজব আসতে পারে আগে থেকে একটু পূর্বাভাস দিয়ে দিলে আমার মনে হয় আপনার যারা সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী আছেন বা অন্যান্য যারাই এই কানেক্টেড ইনফরমেশন এনভায়রনমেন্টের সঙ্গে, তারা অগ্রিম সচেতন হয়ে যাবেন। যেমন আমরা দেখি হচ্ছে ভূমিকম্পের সরি মানে আমরা ঘূর্ণিঝড়ের ক্ষেত্রে, বন্যার ক্ষেত্রে পূর্বাভাস দিয়ে দেওয়া হয় যে আপনারা সতর্ক থাকবেন। এই ধরনের সতর্কবার্তা রেগুলার ভিত্তিতে মিডিয়াগুলো দিতে পারেন। নিশ্চয়ই আমরা আলোচনা এবারে একটু ভিন্ন দিকে নিয়ে যেতে চাই, তবে তার আগে আপনাদের দুজনকেই বলবো আমাদের সাথে যুক্ত থাকতে। আমরা একটা ছোট্ট বিরতি নেব, তারপর ফিরে আসবো আবারও আলোচনায়। দর্শক, একটা ছোট্ট বিরতির সময় হয়েছে। একাত্তরের নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে, একাত্তরের সাথেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ রিউমার চেক নিয়ে একাত্তরের নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। আমরা আজ কথা বলছি ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল ও ফ্যাক্ট ওয়াচের ফ্যাক্ট চেকার রিদওয়ানুল ইসলামের সাথে। চলে যাচ্ছি মাইনুল হাসান সোহেলের কাছে। একটা বিষয় খুব দেখা যায়, সেটা হচ্ছে গণমাধ্যমকে ব্যবহার করে গুজব ছড়ানো, যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই করছেন। আজকে আমরা যে রিপোর্ট দেখছিলাম সেখানেও আমরা দেখছিলাম যে ব্যবহার করা হয়েছে এই ধরনের। আমরা যেখানে দেখেছি একজন সাংবাদিককে ব্যবহার করা হয়েছে, এছাড়াও আমরা বিভিন্ন গণমাধ্যমের লোগো ব্যবহার করতে দেখি, ফটো কার্ডের যে ডিজাইন সেগুলোকে নকল করতে দেখি। এইসব ক্ষেত্রে সাংগঠনিকভাবে সাংবাদিকরা কিংবা গণমাধ্যমগুলো কি ধরনের পদক্ষেপ নিতে পারে, বা আদৌ কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে কিনা বা পরিকল্পনা আছে কিনা সে সম্পর্কে জানবো। আসলে আমরা ইদানিং বেশি দেখতেছি গত এক বছর থেকে, যেই ভুল তথ্য উপস্থাপন করে বিভিন্ন বড় বড় হাউস বা ব্যক্তির নাম প্লাকার্ড হিসাবে ইউজ করা হয়। অ্যাকচুয়ালি এখনো কিন্তু ফেসবুক বা সামাজিক গণমাধ্যমের নিউজগুলো আমরা বিশ্বাস করি না। তো এক্ষেত্রে এআই প্রযুক্তি ব্যবহার করে দেখা যাচ্ছে যে ইত্তেফাক, ইনকলাব, কালবেলা বা অন্যান্য প্রতিষ্ঠান, ভালো ভালো রিপোর্টের, প্রথম আলো, এদের নাম ব্যবহার করে আবার আজকে যেটা আমরা পেলাম যে আমাদের একজন বিশিষ্ট সাংবাদিক, খ্যাতিমান সাংবাদিক, আসলে জনপ্রিয় সাংবাদিক বলতে পারি, উনি ওনার নাম ব্যবহার করে বা ওনার ছবি ব্যবহার করে এটা করা হয়েছে। তো এটা আসলে আমি মনে করি যে আমাদের সাংবাদিক সংগঠনগুলো তো আসলে যারা এগুলো করে ম্যাক্সিমামই এরা আমাদের মেম্বার না। তো এক্ষেত্রে আমরা হয়তো বা বিবৃতি বা আইনি ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানাতে পারি। তো আমি মনে করি যে এক্ষেত্রে কঠোর পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে আইন শৃঙ্খলা বাহিনীর, যাতে ভবিষ্যতে আমাদের, কারণ একটা ঘটনাকে এভাবে উপস্থাপনের কারণে দেশে দাঙ্গা বেঁধে যেতে পারে। সো আমি মনে করি যে এটা দূর করা আমাদের সবারই দায়িত্ব, এবং আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এটা, আমি মনে করি যে সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনী এটা দেখবেন। পাশাপাশি যেটা হচ্ছে আমরা দেখছি আপনার যে হাউসগুলো নিউজ করে, সেক্ষেত্রে আমরা ব্যবস্থা নেওয়ার সুযোগ রাখি, বলতে আমরা তাদেরকে সচেতন করার জন্য বলতে পারি, বা একটা নিউজ অথেন্টিক কিনা সেক্ষেত্রে বিবেচনায় সবকিছু, এটা তথ্যটা ঠিক আছে কিনা কমন সেন্স ব্যবহার করে এটা বোঝানো, পাশাপাশি সন্দেহ হলে যাচাই করা, তথ্য সূত্রগুলো যাচাই করা, খবরের সঙ্গে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলা, এগুলো নিশ্চিত করে আসলে প্রতিবেদন উপস্থাপন করা দরকার। আর যেহেতু যারা এই গুজব ছড়াচ্ছেন তারা কিন্তু আসলে মেইন স্ট্রিমের কেউ না, তারা হয় ফেসবুকে বা ভুয়া কোনো নাম ব্যবহার করে যাচ্ছেন। তো আমি মনে করি এক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী এক্ষেত্রে ভূমিকাটা রাখতে পারেন, যে এই পাশাপাশি যেটা হচ্ছে আমাদের বিটিআরসি যে মাধ্যমগুলোতে যেটা ইউজ করা হয় সেটা ব্লক করে দিতে পারে। এবং আগামীতে ধরেন আমাদের একটু আগে আমাদের রেদওয়ান ভাই বলেছেন যে ইস্যু বেস, যেমন আজকে একটা ঘটনা ঘটলো, সেক্ষেত্রে সরকারিভাবে একটি পরিপত্র বা একটা নিউজ অথেন্টিক কিনা সেক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হবে। তো এই বিষয়গুলো
একটু বিজ্ঞপ্তির আকারে জানিয়ে দেওয়া যে আসলে এই ধরনের বিষয়গুলো সরকারই বলবেন, বা এই বিষয়গুলো আসলে চেক করে তারপর উপস্থাপনের জন্য, এবং ভুয়া তথ্যের উপর যাতে কোনো নির্ভরশীল হয়ে কোনো নিউজ করা না হয়। এই বিষয়গুলো আসলে আমি মনে করি যে এটা সাংবাদিক সংগঠন হিসাবে আমাদের দেখার জায়গা আছে। আমরা হয়তো এক্ষেত্রে আমাদের সাংবাদিক সংগঠনের যারা সদস্য আছেন এবং গণমাধ্যম কর্মী আছেন তাদের ক্ষেত্রে আমরা এআই প্রযুক্তির ব্যবহার অন্যান্য ইস্যুতে আমরা কর্মশালার পাশাপাশি সচেতন করার দায়িত্ব নিতে পারি। জি, এআই নিয়ে যেহেতু কথা এলোই, রিদওয়ানুল ইসলামের কাছে আসতে চাই আমি। এআই এর ব্যবহার বাড়ছে এবং দিন দিন নিখুঁত হচ্ছে আসলে। এরই মধ্যে একটা এরকম ঘটনা ঘটেছে, আমার এক বন্ধু আমার ছবি দেখিয়েছে, আমি দেখে বললাম আমি এরকম ছবি কবে তুলেছি, এআই দিয়ে তৈরি, একদমই নিজের ছবি নিজে বুঝতে পারি না, এরকম নিখুঁত যদি হয়ে যায় সেক্ষেত্রে এটাকে আসলে গুজব কিনা ফ্যাক্ট চেক করতে থাকা প্রতিনিয়তই, এটা তো একটা আরো বড় চ্যালেঞ্জ হবে। আপনারা যারা ফ্যাক্ট চেকিং এর কাজটা করছেন সেই সংখ্যাটা তো খুব বেশি নয় বাংলাদেশে, সরকারিভাবে কি এই ধরনের উদ্যোগ আরো বড় আকারে নেওয়ার প্রয়োজনীয়তা দেখেন কিনা? আচ্ছা, ফ্যাক্ট চেকিং কিন্তু সাংবাদিকতারই একটা পার্ট। হ্যাঁ, এখন যদি এই জিনিসটা সরকারিভাবে উদ্যোগ নেওয়া হয়, এটা আসলে কতটুকু বস্তুনিষ্ঠ থাকবে, এটা একটা বড় প্রশ্ন থেকে যায়। কারণ মানে ওই যে সাংবাদিকতায় যেমন হচ্ছে সরকারের হস্তক্ষেপ করার সুযোগ থাকে না বা সুযোগ নাই, সাংবাদিকতা যেমন একটা ফ্রি উন্মুক্ত পেশা, বা মানে যে এখানে সবার অংশগ্রহণের সুযোগ থাকে বা কারো কোনো কিছু চাপিয়ে দেওয়ার সুযোগ নাই, ঠিক ফ্যাক্ট চেকিং জিনিসটাও কিন্তু এমন। এখানে যদি এই সরকারের পক্ষ থেকে যদি কোনো উদ্যোগ নেওয়া হয়, যেমন আমরা এটা নিয়ে কিন্তু সমালোচনা আছে আর কি, আমি বাংলাদেশেও আছে, বাংলাদেশে বর্তমানে আমাদের প্রেস ইনস্টিটিউটের একটা ফ্যাক্ট চেক উইং আছে, কিন্তু এটা নিয়ে সমালোচনা আছে বা অনেকেই সমালোচনা করছেন যে মানে এটা একটা নতুন চ্যালেঞ্জ হিসেবেও সেক্ষেত্রে সামনে আসতে পারে। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনার কাছ থেকে জানা হলো। আপনাদের দুজনকে ধন্যবাদ জানাতে চাই আজকে আমাদের সাথে আলোচনায় যুক্ত হবার জন্য এবং আমাদেরকে সময় দেবার জন্য। নিশ্চয়ই সামনের দিনগুলোতে আবারও কথা হবে। দর্শক, আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময়ে একইভাবে। আপনারাও যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে সেটির একটি স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন fns.71tv@gmail.com অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook.com/fakenewsscanner। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। চটকদার শিরোনাম দেখেই ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্ট চেক করুন। থাকুন ৭১-এর সাথে।